আসসালামু আলাইকুম। রাতের আধারে একটু লাইভে আসলাম, কেননা কিছু কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদালতে হাজির হতে তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। এটা এখন থেকে আরও 7-8 ঘন্টা আগের খবর। মানে যে তাবাসসুম উর্মিকে প্রথমে ওএসডি করা হয়েছিল, তারপরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম। তো এই বিষয়ে আগামী 28 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। আজকে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত মামলাটি গ্রহণ করে এ আদেশ দেন। এটার একটা বিষয়ে একটু ডিসকাস করা দরকার, আলোচনাটা করা দরকার। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা সম্পর্কে এমন কটূক্তি করা তার উচিত হয় নাই। কারণ হচ্ছে যে উনি একজন প্রাপ্তবয়স্ক ম্যাজিস্ট্রেট, উনি একজন সহকারী কমিশনার ছিলেন। উনি এরকম একটা বক্তব্য এই সরকারের বৈধতা নিয়ে কথা বলেছে, যে সমস্ত কমেন্ট ছুড়েছে সেটা খুবই দুঃখজনক এবং খুবই অন্যায় করেছেন। তার জন্য তাকে ওএসডি করা হয়েছিল, পরবর্তীতে তাকে আবার বরখাস্ত করা হয়েছে, কিন্তু এটা সাময়িক বরখাস্ত। এর আগে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের নিয়েও বিরূপ মন্তব্য উনি করেছিলেন। সেজন্য গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার বিরুদ্ধে মানহানির মামলাও করেছিল। মামলার আবেদনে বলা হয়েছে যে গত 5 অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিশ্ববিদ্যালয় করা হয়েছে এবং সরকার উৎখাতে হুমকি দিয়ে জনমনে ভীতির সৃষ্টি করেছে। এখানে একটা বিষয় পরিষ্কার, এই বক্তব্যের সঙ্গে আমি একমত, কিন্তু একটা জায়গায় আমার খটকা আছে, যেটা আমি একটু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সেটা হচ্ছে যে মত প্রকাশ করার, সমালোচনা করার অধিকার সবারই আছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ঘোষণা করেছেন যে আপনারা আমার সমালোচনা করবেন। তার উপর ফেসবুকে লেখার কারণে তাকে, যেহেতু সে সরকারি দায়িত্বে আছে, তাকে ওএসডি করা হয়েছিল, পরবর্তীতে আবার বরখাস্ত করা হয়েছে। হয় কি, এসব ক্ষেত্রে একটা রেফারেন্স হয়ে যায় রাষ্ট্র চালানোতে। যদি আপনি ফেসবুকের কমেন্ট দেখে দেখে, স্ট্যাটাস দেখে দেখে অ্যাকশান নিতে যান, তাহলে এই কাজটা একটা বিরাট কাজ হয়ে যাবে। ফেসবুকে নানান রকম ফেক আইডি থাকে, ফেসবুকে নানান রকম লোকের অনেকগুলি আইডি থাকে, ফেসবুকে নানান পন্থীর লোকেরা থাকে। তো প্রশ্ন হয়ে গেছে যে যখন কেউ আওয়ামীপন্থী কেউ থাকে সোশ্যাল মিডিয়ায়, সে আওয়ামী লীগের পক্ষেই বলবে, তারা আইডি খুঁজে বের করেন এখন, নতুবা এটার কন্ট্রোল নেন, বিটিআরসিকে বলেন বা ফেসবুককে বলেন, সেটা
আইডি গায়েব করে দেন, যাই করেন। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এখন ফেসবুকের এই নতুন সরকার ফেসবুকের কন্ট্রোলও নিতে পারেনি, কারণ আমরা বিগত সরকারের সমালোচনা করে ভিডিও প্রতিবেদন ইত্যাদি দিয়ে নানান রকম ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কথা বলে পুরস্কার হিসেবে কী পেয়েছি? পুরস্কার হিসেবে দেখেছি যে আমার ওই আইডিটাই খেয়ে ফেলেছে। আমার আইডি নাই, 8,000 ফলোয়ার্স ছিল, সেখানে 242টা পেজ ছিল। তাহলে এটার দায়ী কে? এর জন্য দায়ী কে? এখন আপনারা হয়তো বলবেন যে এই সরকার ক্ষমতায় আসলেও সোশ্যাল মিডিয়ায় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি। তো সোশ্যাল মিডিয়া যদি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে না পারেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় লেখা দেখে দেখে আপনি শাস্তি দেওয়া শুরু করলে তো হবে না। এখন এটা একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে যে উনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের বিরুদ্ধে বললে তার চাকরি থাকার কথা না। কিন্তু আমার মতামত হচ্ছে, এখানে সরকার একটু পলিসি অ্যাপ্লাই করতে পারত। পলিসিটা কি? পলিসি হলো, তাকে ওএসডি করা হয়েছিল, সেটা বিভাগীয় শাস্তি। তারপরে তার সাময়িকভাবে বহিষ্কার করার আগে তার কাছে শোকজ করা যেতে পারত, তার কাছে জবাবদিহি চাওয়া যেতে পারত রাষ্ট্রীয়ভাবে। বরং কী করা হলো, তাকে সমন জারি করা হলো আদালতে সে কাঠের চকির মধ্যে দাঁড়ায় থাকবে, তারপরে তাকে জিজ্ঞেস করা হবে সমন। এটা একটা অপমান আর কি। যদিও আপনারা হয়তো মনে করবেন যে এত বড় কথা বলছে, এর বড় অপমান মান কি? তা না। আসলে রাষ্ট্র তার সিস্টেম মোতাবেক চলতে হবে। রাষ্ট্র হবে ন্যায় বিচারক, রাষ্ট্র হবে নিরপেক্ষ, এবং রাষ্ট্র হবে ধৈর্যশীল। আজকে যদি এরকম বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু হয়, বিভিন্ন বিষোদ্গার শুরু হয়, কেউ যদি বলে যে এটা সংবিধানসম্মত সরকার না, কেউ যদি বলে এই সরকারটার বৈধতা নাই, আপনি কীভাবে শাস্তি দেবেন? তাহলে সে শুধু সরকারি চাকরি করলে শাস্তি দেবেন, আর সরকারি চাকরি না করলে শাস্তি দেবেন না? এক সময় এরকম ছিল, যখন বিগত সরকারের সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করলে, কিছু বললেই তাকে পুলিশ ধরে নিয়ে যেত। তো এটা করে কন্ট্রোল করা গেছে। আবার আইসিটি অ্যাক্ট ইত্যাদি নানানভাবে হয়রানি করা হয়েছে। মানুষের মুখ তো আপনারা আটকাতে পারেননি। ওই যে বলে না, পুলিশ একটা মারলে একটা যায়, একটা মরে একটা যায়, পুরোটা যায় না। এটা হচ্ছে মানুষের চরিত্র। মানুষ গুলি করলেও যেতে চায় না। যে মানুষ বুলেটের মুখে দাঁড়িয়ে থাকতে পারে, যে দেশের মানুষ, সে দেশের মানুষ আপনি সোশ্যাল মিডিয়ায় লিখবে আর আপনি একটা করে ধরা শুরু করবেন, তাহলে আপনি একটা গোলক চক্করে পড়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় যখন লিখবে, আপনি একটা করে শুরু করলেন, তাহলে আপনার সে আগের ফ্যাসিস্ট সরকারের সাথে আপনার পার্থক্য কী? এটা আমি বলতে পারি, এটা একটা কৌশলগত কারণে বলতে পারি। আমি কিন্তু কোনো সময়ও মনে করি না যে এই সরকার অবৈধ। এই সরকার একটা পরিবর্তিত পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছে, এবং একটি 15 বছরের একটা ফ্যাসিস্ট সরকার জনগণের কাঁধে, ঘাড়ে, বুকের উপরে একটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, এবং তারা বারবার নির্বাচন দিচ্ছিল। সেই নির্বাচনগুলো কারচুপি হচ্ছিল, এবং রীতিমতো একরকম ভোট ডাকাতি হচ্ছিল। এসবের অনেক প্রমাণ আছে, এবং এটাই বাস্তবতা। যার কারণে যখন ক্ষমতা পাকাপোক্ত করার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, তখন তারা তাদের গুণগত মান কমে গিয়েছিল, তাদের জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা কমে গেছিল, যার কারণে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি হয়েছিল এই ছাত্র জনতার আন্দোলনে। শুধু ছাত্ররা আন্দোলন করলে এটা জয়লাভ করার কোনোই সম্ভাবনাই ছিল না, তাদের গুলি করেই শোয়াই ফেলত। শুধু জনতাও ওইভাবে মাঠে আসতে পারতো না, ছাত্ররা যদি এখানে নেতৃত্ব না দিত, কিংবা সেখানে শ্রমিকও ছিল, অনেক শ্রমিক ছিল, এবং অনেক শ্রমিকের, ছাত্রের, জনতার বাবা মাও ছিল। স্কুল টিচাররা ভালো ভূমিকা রেখেছে, যার কারণে এই সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার, পিছু হটতে বাধ্য হয়েছে। আপনারা আমার কথার মধ্যে
টের পাচ্ছেন নিশ্চয়ই যে আমি বিগত সরকারের কোনো চামচামি করছি না, এটি বাস্তবতা। কিন্তু আপনারা ঢালাওভাবে বলেন যে এই ঠিক আছে এইটা এই কথা বলছে, ওর কেউ হয়তো বলবে ফাঁসি দাও, কেউ বলবে ওকে চাকরি খাও। আর রাষ্ট্র কখনো আবেগপ্রবণ হবে না, রাষ্ট্র কখনো তাড়াহুড়ো করবে না, এবং রাষ্ট্র কখনো রাগান্বিত হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে অ্যাকশান নেবে তা না। যদি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কেউ বিষোদ্গার করে থাকে, তাকে রাষ্ট্রের আইন অনুযায়ী প্রথমেই দরকার ছিল তাকে শোকজ করা, তাকে ওই ওএসডি করার দরকার নাই। এইগুলো হচ্ছে পরের হাতিয়ার, এগুলো হচ্ছে দুর্বল হাতিয়ার। আবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, এগুলো তার কাছে জবাবদিহি চাওয়া যেতে পারত, এবং তাকে রাষ্ট্রের তরফ থেকে একটা প্রুফ দেওয়া যেত, একটা প্রমাণ করা যেতে পারত, প্রমাণ দাঁড় করানো যেতে পারত যে না, এই সরকার অবৈধ নয়। প্রয়োজনে অ্যামিকাস কিউরির সাহায্য নিতে পারতেন, প্রয়োজনে বিচার বিভাগীয় একটা ফুল বেঞ্চ, হাফ বেঞ্চ বা বিজ্ঞ আইনজীবীদের পরামর্শ নেওয়া যেতে পারত, এবং এটা প্রুফ করা সম্ভব হতো যে এই সরকার অবৈধ নয়। একজন ম্যাজিস্ট্রেট, একজন সরকারি কর্মকর্তা এই সরকারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে এবং কথা বলেছে সোশ্যাল মিডিয়ায়। সে যদি তার সরল বিশ্বাস থেকে বলে থাকে, ৭১কে শ্রদ্ধা করে থাকে সরল বিশ্বাস থেকে, সেই সরল বিশ্বাসে তার বলার ৭১কে শ্রদ্ধা করার অধিকার আছে। কিন্তু তার মানে কাউকে হুমকি দেওয়ার অধিকার তার নাই যে তোমার দেখে নেব বা এইসব। সেজন্য একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার যে কার্টেসি বলার স্টাইল, বা সে ফেসবুকে কমেন্ট দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে, এই ব্যাপারটা তার জানা থাকা উচিত। এটা যেমন সত্য, অনুরূপ এই সরকারের উচিত ছিল এটাকে খুব কৌশলগতভাবে হ্যান্ডেল করা। এত হইচই করে মানুষকে না জানায়, এত পত্রিকায় শর্টকাট একটা ব্যবস্থা, ঠিক আছে, তাকে শোকজ করা হলো, এবং সে শোকজের সন্তোষজনক উত্তর না আসলে তাকে ওএসডি করা যেতে পারত, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সেটাও করতে পারতো, কিন্তু একটা প্রসিডিওরের মাধ্যমে আর কি। যেমন তাকে এখন সমন জারি করা হয়েছে আদালতে হাজির হতে। এতদূর পর্যন্ত এই বিষয়টা না যাওয়াই ভালো ছিল। মেয়েটা হয়তো ম্যাজিস্ট্রেট হতে পারে, বা সে হয়তো সহকারী কমিশনার হতে পারে, লেখাপড়া করে হয়েছে, কিন্তু বয়সের অভিজ্ঞতায় অতটা বয়সী প্রাজ্ঞ বা বয়োজ্যেষ্ঠ বলে মনে হচ্ছে না। আমার মনে হয় তার প্রাক্তন ধারণা, সাবেক ধারণা থেকে মুক্তিযুদ্ধের প্রতি বা বিগত সরকারের প্রতি ভালোবাসা থেকে সেটা সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলেছে, এবং এটা লিখলে যে কতখানি তার ক্ষতি হতে পারে সেটা সে হয়তো বুঝতেই পারে। যাই হোক, এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, এটা কিন্তু বাস্তব কথা। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কোনো মতেই দেওয়া যাবে না। কিন্তু আমার দুঃখ হচ্ছে যে এই সরকার যে রাজনৈতিক নমসের মধ্যে দ্রুততম সময়ে অনেক বিষয়গুলো সমাধান করতে ব্যর্থ হয়েছেন বা বিলম্ব হয়ে গেছে। অনেকেই বলছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি তার সিন্ডিকেট ভাঙতে পারেনি, বা সেই দুর্নীতির লাগাম টেনে ধরতে পারেনি, এবং এমনকি অনেক বিষয় অমীমাংসিত, যেগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ উপদেষ্টা দরকার, এবং বিভিন্ন অধিদপ্তরগুলোতে, এমনকি বিভিন্ন বিভাগে যেখানে যেখানে একটা ষড়যন্ত্র হতে পারে বিগত সরকারের, সেই ষড়যন্ত্র মোকাবেলায় বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে কাউকে সেখানে সংযুক্ত করে
এটাকে গতিশীল করা যেতে পারত। খুবই সম্মুখ গতিতে এটা করা হচ্ছে। যেমন শুনলাম বদিউল আলম মজুমদারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটিতে ডক্টর জায়েদ, আমি যে দল আগে করতাম গ্রিন পার্টি, সেই দলের সহ সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এরকম হবে, ডক্টর জায়েদ পদত্যাগ করে তাকে ওখানে যোগদান করতে বলা হয়েছে। ইতিমধ্যে হয়তো যোগদান করেছে, হয়তো করবে। এরকম আরও অনেক সেক্টর আছে যেখানে নতুন সরকারের সাথে ষড়যন্ত্রমূলক সংশ্লিষ্টতা নাই। এরকম নতুন অপশন থেকে লোকজনগুলো সেট করার দরকার ছিল। এই যে বলা হচ্ছে না সিন্ডিকেট এখনও আছে, তো সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে নতুন কাউকে সে সংযুক্ত করতে হবে। সেই কার্যক্রমগুলো খুবই ধীর গতিতে হচ্ছে। যেমন হয়তো আমার দলেও এমন কেউ আছেন, ডাক্তার, খ্যাতনামা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম আমার দলেও আছে। সেখান থেকে কাউকে হয়তো আমরা গ্রিন পার্টি থেকে অবসর দিয়ে সরকারি দায়িত্বে পাঠাতে পারতাম। কিন্তু সরকারের সঙ্গে আমাদের দূরত্ব এতটাই বেশি যে অনেক ক্ষেত্রে আমাদের দলের নাম তারা জানেই না। অথচ সোশ্যাল মিডিয়ায় আমরা সরব, বাংলাদেশের সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া সরব গ্রিন পার্টি। তাহলে এই তাবাসসুম উর্মি যদি সোশ্যাল মিডিয়ায় একটা লেখা লেখে অপরাধী হয়ে শাস্তি ভোগ করতে পারে, তাহলে এটা খুবই গাণিতিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব যে আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট যারা গ্রিন পার্টিকে বেশি তুলে ধরছি, আমাদের কোনো না কোনো কার্যক্রম কর্মসূচি, আমাদের পরিচিতি এই সরকারের কাছে আছে। এটা হলো অঙ্ক দিয়ে প্রমাণ করলাম। যেহেতু কোথাকার কোন ম্যাজিস্ট্রেট, কোথাকার কোন মেয়ে সরকারি কর্মকর্তা কোথায় কোন ফেসবুকে কী লেখলো, তার জন্য যদি তার একটা বেকায়দা বেফাঁস কথা লেখার কারণে যদি তার শাস্তি হতে পারে, তার মধ্যে এটা প্রমাণ করা সম্ভব যে আমাদেরও সোশ্যাল মিডিয়ায় আমাদের কার্যক্রম, গ্রিন পার্টির কার্যক্রমগুলো তাদের নজরে আসে। কিন্তু আমরা যেহেতু মানুষের কল্যাণে কথা বলি, মানুষের জন্য কাজ করি, আমরা সরকারকে পরামর্শ দিই, অন্যায়কে অন্যায় বলি, কালোকে কালো বলি, সাথে সেজন্য তারা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এগুলো দেখেন কিন্তু ওভারলুক করেন। তার মানে আমি যদি এখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই তাবাসসুমের মতো একটা বেফাঁস কথা বলে ফেলি, দেখবেন সকলের চোখে আটকায় যাবে। তার মানে সকলের চোখে সব কিছুই আটকায়, কিন্তু সকলের মন পরিষ্কার না থাকাতে আমাদের ভালো কথাগুলো তারা ইগনোর করেন। এবং আমরা যখন খারাপ কথা বলবো, আমরা যখন কোনো বাজে কথা বলবো, সমালোচনা করব, খুব বিশ্রীভাবে সমালোচনা করব, তখন তারা সেটার উপরে বিচার করবে, কোড নেবে। মানে সেটার উপরে তারা তার মানে আমি এইটা প্রমাণ করতে চাচ্ছি যে আপনি যদি একটা গালি দেন তাহলে সেটা তাদের নজরে সবগুলি পড়ে, তারা সেটা অ্যাকশান নেবে। আর আপনি যদি মিন করে কিছু লেখেন, ভালো কথা লেখেন যেগুলির মধ্যে গালি সালি নাই, সেগুলো খুব সুন্দর কথা, সেগুলো তারা পড়বেই না। পড়লেও শিরোনাম দেখলেও ভিতরে ঢুকবে না, এত সময় তাদের নাই। কিন্তু আপনি 2 নম্বরের কথা বললে শুনবে। আপনি দেখেন না, ওই যে ভিয়েনা থাকে, ভদ্রলোকের নাম হচ্ছে শেফাতুল্লাহ। তারা আমি বহুত আগে চিনি, আমার ফেসবুকের ফ্রেন্ড ছিল। আমাকে এই সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ হওয়ার আগে অনেক আগে তখন আমাকে ফোন করেছিল ভিয়েনা থেকে। এবং একটু শেষ করি না, তখন ফোন করে অনেক গালিগালাজ করেছিল যে মান্না ভাই তখন জেলে, তখন গালিগালাজ করেছিল যে এটা ঠিকমতো দলের হাল ধরো, এই সেই। আর ওর কথায় সবসময় শব্দ বোমা থাকতো, মানে শেফাতুল্লাহর মুখে অনেক গালি থাকতো, খুব বাজে কথা না বলে সে কোনো ফোনও করতো না, কোনো লাইভে আসতো না। তো সেরকম একটা ফোন আমাকে 1-2 বার করেছিল।
আমি তখন নাগরিক ঐক্যের ভাইটাল পোস্টে ছিলাম এবং মান্না ভাই তখন জেলে ছিলেন। কে বা কারা এই নাগরিক ঐক্যকে উজ্জীবিত করার জন্য ওই সেফাতুল্লাহকে আমার নাম্বার দিয়ে দিয়েছিল। তখন মেসেঞ্জারও এইভাবে কল করা যেত না, বা হয়তো ফোনেই করেছিল, ভিয়েনা থেকে টিএনটি ফোনেই বা তার মোবাইলে। তো তখন আমি সেফাতুল্লাহকে চিনলাম তখন আর কি, যে এই সেই সেফাতুল্লাহ যে সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের কাছে, শুধু গালাগালি করে। এই দেখেন, এই যে হিরো আলম খুব ভালো ভালো বাজে বাজে কন্টেন্টের নাচে নায়িকা নিয়ে, সেই সব নায়িকারা খুব আকর্ষণীয় চেহারা, হিরো আলমের চেহারা অত বেশি ভালো না, ইদানিং একটু সেবে আসতেছে। কৃষ্ণকায় চেহারা হিরো আলম, ভয়েস ভাষাও ভালো না, কিন্তু ওই তার অ্যাক্টিভিটিসগুলো জনগণের নজর কাটছে। অ্যাক্টিভিটিস কি সুন্দর সুন্দর মেয়েদের নিয়ে এই জড়াজড়ি করে গান করা, মানে এটা বলে একটা অশ্লীলতা ছড়িয়ে সে তারপরে যে রাজনীতির নামে এমপি ইলেকশন করে ধাওয়া টোয়া খেয়ে মারটার খেয়ে সে এখন ভিউয়ার্স পেয়েছে, তাই এখন অনেক ভিউয়ার্স। তার মানে আমিও যদি কালকে থেকে গালি শুরু করে দিই, তাহলে ওই সেফুদার মতো বা হিরো আলমের মতো আমিও অনেক ভিউয়ার্স পাবো। তাই ভিউয়ার্স, আমার ওই ভিউয়ার্স দরকার নাই, যে ভিউয়ার্স গালি শুনতে পছন্দ করে। যার কারণে আমার ফেসবুকে যখন আমি কোনো স্ট্যাটাস দিই 2-5টা লাইক পরে, এ নিয়ে আমার অনেক কথা শুনতে হয় নিকট পরিজনের কাছে। আমি তখন অন্য অন্য পেজে ঢুকি, যে পেজ থেকেই লাইক দিই, অন্তত 8-9 জন যাতে দেখা যায়। আপনি দেখেন এই যে পিনাকি ভট্টাচার্য, এত তার ভিউয়ার্স কেন? এই যে তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয় এক একজনের। ইলিয়াসের এত ভিউ কেন? ইলিয়াস যে একেবারে চামড়া ফুলে ফেলে দেয়, যার গোপন কথা বলে দেয়, তাকে সে ইচ্ছে মতো সাইজ করে, গালাগাল করে। আমরা তো ওই স্টাইলটা আমরা করবো না, আমরা জানি গালাগাল করতে, আমরাও জানি। যে স্টাইলটা আমরা পারি সেটা করি, তার উপরে মাঝে মাঝে কিছু স্পিড বাড়াই না তা না, কিন্তু অশ্লীলতায় যেতে চাই না বা কোনো অপসংস্কৃতিতে যেতে চাই না। এই জন্য আমার লাইক কম। আমি চিন্তা করলাম যে আমি নেক্সট টাইম আরও দৃষ্টি আকর্ষণের জন্য কিছু মানে কথা বলবো, কিছু সমালোচনায় যেতে চাই। তা না হলে আমি দেখলাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে APNS, মানে অল পার্টি নিউজ সাপোর্ট। সেই ইউটিউব চ্যানেলে যখন কোনো পোস্ট দিই, এই 10টা 12টা 15টা 20টা বড় জোর কোনো সময় 93টা এরকম ভিউ হয়, দেখায় আর কি, ওখানে দেখা যায়। অথচ ওদিন আমি পিনাকিকে একটা ধমক দিয়ে একটা লাইভ করেছিলাম, ইউটিউবে দিয়েছিলাম, পিনাকি আপনি উপদেষ্টাদেরকে সম্মান করে কথা বলবেন, পিনাকি দা বলছে। দেখেন, সেই আমি ওই ইউটিউবের ওই কন্টেন্ট যেটা আমি পিনাকি দাকে নিয়ে বলেছি, সেখানে 1600 ভিউ হয়েছে। কোথাও 16 ভিউ, কোথাও 20 ভিউ, কোথাও 1600 ভিউ। তার মানে ওটা পিনাকি থাকার কারণে সাবজেক্টে, তার মানে মানুষ পিনাকি খুঁজছে, আমাকে খুঁজে নেই। আবার সেলিব্রিটি কারো ছবি যদি আমি দিয়ে দিই থাম্বনেইলে, যেমন ওদিন মান্না ভাইয়ের ছবি দিলাম, ওদিন প্রধান উপদেষ্টার ছবি দিলাম, ভিতরে তাদের কিছু কথা থাকুক নাই থাকুক, সেখানে একটু ভিউ বেশি। আমি চাচ্ছি যে আমার নিজেরই বক্তব্যে আমার ফেসবুক এবং ইউটিউবে ভিউ যাতে বাড়ে। এখান থেকে আয় করার জন্য বলছি না, ফেসবুক ইউটিউব থেকে আয় করা যায়, ইনকাম করা যায় বলছি না, এই কারণে যে আমার বড় পেজটা ধ্বংস হয়ে গেছে। সেখানে প্রায় 8000 মতো ফলোয়ার্স ছিল এবং সেখানে 242টা পেজ ছিল, সেগুলো সব অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে গেছে। ওটাকে বারবার চেষ্টা করছি আমি, বেশ প্রায় মাসখানেকের কাছাকাছি হয়ে গেছে, উদ্ধার করতে পারিনি। এটা আমার একটা কষ্ট। তন্দরূপ আবার এই আইডিটাও হয়তো খেয়ে ফেলবে এই বিটিআরসির মধ্যে বা কোথাও না কোথাও ফেসবুকের মধ্যে শস্যের মধ্যে ভূত আছে। তাহলে আমাদের বিরুদ্ধে কমপ্লেন কিসের? তো খারাপ কিছু বলি না, তাহলে কমপ্লেন এই জন্যই যে আমরা আওয়ামী লীগের বিগত
ফ্যাসিবাদ সরকারের সমালোচনা করেছি বিধায় বিক্ষুব্ধ হয়ে আমাদের আইডি খেয়ে ফেলা হয়েছে। তাহলে নিশ্চয়ই যিনি খাইছেন উনি আওয়ামী লীগের লোক, এটা প্রমাণ করতে আমার বুদ্ধিজীবী হওয়া লাগবে না। তা আমি যে কথা বলছিলাম সেটার আমি ইতি টানবো, সেটাই হচ্ছে যে মানুষ আজকাল নেগেটিভ পছন্দ করে আর নতুবা সেলিব্রিটি পছন্দ করে। যারা সেলিব্রিটি না তাদের সেলিব্রিটি হতে ঘাম ঝরে যায়। তো যার কারণে আমি একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করি বা চেঞ্জ করব। আজকে যে আদালতে হাজির হওয়ার জন্য তাবাসসুম ওমির বিরুদ্ধে সমন জারি খবরটা দেখলাম, এটাতে আমার কাছে মনে হলো যে এই এটাকে মশা মারতে কামান দাগার মতো অবস্থা। হয় কি, ক্ষমতা থাকলে ক্ষমতার বেশি প্রয়োগ করতে নেই। কারণ আমরা দেখেছি আপনাদের ক্ষমতার দৌড়। এই তো কদিন আগে ওই ইত্তেফাকের মালিক দুই ভাই আছে না, দুই ভাইয়ের এক ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল। তা সম্ভবত 24 ঘন্টার মধ্যে না কত ঘন্টার মধ্যে বা 6 ঘন্টার মধ্যে তাকে ছাড়তে বাধ্য হয়েছে। তো এখন আনোয়ার হোসেন মঞ্জু আর কি, এখন ওখানে তার ক্ষমতা সে দেখাই দিছে। কীভাবে দেখাচ্ছে জানি না, তার ইন্টারন্যাশনাল কানেকশন। আজকে আবার গ্রেপ্তারের দুদিন পরে জামিন পেয়েছে হলো মন্ত্রী সাবের হোসেন। সাবের হোসেন ইন্টারন্যাশনাল কানেকশন আছে, ইন্টারন্যাশনাল বলতে আমেরিকা বা অন্য। তার মানে কি, তার মানে হচ্ছে কারো না কারো ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা তারা খাটায়, এবং সেখানে কিন্তু সরকার বা প্রশাসন অনেক সময় পেরে ওঠে না। যাই হোক, এই যে আমার কথা হচ্ছে যে রাষ্ট্র তার কার্যক্রম সিদ্ধান্ত নেবে একরকম। রাষ্ট্র যদি উল্টোপাল্টা সিদ্ধান্ত নেয় তাহলে পরবর্তীতে ওইটা মেনটেন করতে হবে। তখন ফেসবুকে যেই লেখুক তারে কিন্তু ধরতে হবে, তারে কিন্তু সমন্বয় করতে হবে, নাহলে বৈষম্য হয়ে যাবে। আপনারা তো বলতে পারেন যে ফেসবুকের সাথে সরকারি চাকরি করা অবস্থায় লেখছে কারো সরকার বিরুদ্ধ হয়েছে, না, এটা ভুল কথা। ফেসবুকে যেই লেখুক, সরকারি হোক বেসরকারি হোক, সরকারের বিরুদ্ধে লাগলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কিন্তু আপনি কথা তাদের পাবেন কোথায়? অনেকেই ফেক অ্যাকাউন্ট, অনেকেই আওয়ামী লীগের সমর্থক, তারা তো ওই বন্দুক জমা দিচ্ছে, ট্রেনিং তো জমা দেয় নাই। তারা সোশ্যাল মিডিয়ায় বিষোদ্গার করতে পারে। তাহলে আপনি যদি এর পিছনে লাগেন, দৌড়ান, শুধু একটা করে গালি দেবে, একটা করে ই করবে, তার ধর মার অ্যারেস্ট কর, তাহলে আপনি রাষ্ট্রের এই যে সাময়িক সময়ের জন্য যে রাষ্ট্র সংস্কারের জন্য আসছেন, সামনে একটা নির্বাচন দিবেন, আপনি সেই সময়টা পাবেন কি? আপনি সারাক্ষণ কানামাছি খেলতে হবে, এর ধরো ওরে ধরো। কারণ বাংলাদেশে 18 কোটি মানুষ, তার মধ্যে যত লোক রাজনৈতিক দলগুলো সাপোর্ট করে, তার মধ্যে বেশি বেশি সাপোর্ট করে আওয়ামী লীগ, বিএনপিকে, জামাতকে। এরা তো জানতে হবে, মানতে হবে, ভালো মন্দ আপনারা বিচার করবেন। তা আওয়ামী লীগের অন্যায় হয়েছে, আওয়ামী লীগ অন্যায় করছে, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পলাই গেছে, আওয়ামী লীগের সমর্থকরা তো আছে, তা তো রাতারাতি তো চলে আসে নাই, বিএনপিতে জয়েন করে নাই। কারণ তারা বলছে যে, তারা মনে করছে যে আমরা আওয়ামী লীগই থাকবো, অন্যায় করি, ভালো করি, যাই করি। অতএব আপনি একটা গোষ্ঠীকে ধ্বংস করতে পারবেন, তাদেরকে আপনারা ভালো ভালো কাজ দিয়ে, ভালো ভালো কথা বলে বিভিন্ন দলে ভেড়ান। আপনারা দলে উইন্ডো খোলা রাখেন। আমি তো দেখছি যে বড় এই সময়টায় জামাত বলছে নতুন কোনো লোক নিয়োগ হবে না, বিএনপির কি একই কথা। তাহলে আপনারা যে এত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ যারা আওয়ামী লীগের সমর্থক ছিল, অন্তত তারা অনেকে দুর্নীতিবাদ ছিল না বা অনেকেই খারাপ ছিল না, অনেক পার্সেন্টেজ আছে তারা খুব ভালো ছিল, বা তাদেরকে মানায় নেওয়া যায়, তাদেরকে কিছু ক্ষমার আওতায় আনা যায়, যারা অত বেশি অ্যালার্মিং না, তাদের তো আপনার উইন্ডো দিতে হবে। আপনার বিএনপিতে বা আপনার জামাতে বা আপনার যে কোনো দলে, গ্রিন পার্টিতে, বিভিন্ন দলে উইন্ডো খুলে রাখতে হবে না, যে ভাই আমি তো ভুল করছি, আমি তো অনেক দিন আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগ করে দেখাবে আসলে এই দলটা আসলে ভালো ছিল না, বা এত টাকা পাচার করছে, কিংবা এই খারাপ এরা মানুষ মারছে পুলিশ দিয়ে, ইত্যাদি 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 বলে আওয়ামী লীগ করে এরকম ভালো লোকও তো আপনাদের দলে ভিড়াইতে হবে নাকি? নাকি আপনারা শুধু ওই 30% মানুষের প্রতিনিধিত্ব করবেন? আমার কথা ভালো লাগতেছে না, আমার কথা ভালো লাগবে কেন? আপনার পিনাকির কথা ভালো লাগবে, সেফুদার কথা ভালো লাগবে। আমি বলতে চাচ্ছি যে যেহেতু
বিএনপি 30% জনগণের প্রতিনিধিত্ব করে বা জামাত করে 10%, কথার কথা কম বেশি হতে পারে। অনুরূপ আওয়ামী লীগের 30%, অন্য অন্য দলের গ্রিন পার্টির হয়তো 2%, অমুক অমুক পার্টির 3%, নাগরিক ঐক্য 8%, এরকম একটা আইডিয়া করে বললাম, বা জেএসডি 9%, এরকম একটা পার্সেন্টেজ আছে না, সব মিলায় সাপোর্টিং। তা আপনার রাষ্ট্র যখন কার্যক্রম করবে, অ্যাক্টিভ থাকবে, তখন সে রাষ্ট্র হবে সেই 100% মানুষের। এটা মাথায় রাখতে হবে। আপনাদের বুদ্ধি দেওয়ার মতো বুদ্ধি আমার অত স্টকে নাই, কিন্তু আমি এইটুকু শুধু বুঝি অ্যাজ এ পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক হিসেবে, যেখানে 40-42টা দল পলিটিক্স ক্লাবের সদস্য, সেখানে আমাদের একটি ছায়া সরকার আছে, ছায়া সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বলতে পারি, বা গ্রিন পার্টির চেয়ারম্যান হিসেবে বলতে পারি, পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বলতে পারি। রাষ্ট্র তো 16 কোটি মতান্তরে 18 কোটি মানুষের রাষ্ট্র, তো একটা পার্সেন্টেজ লোকের জন্য না। তাহলে আপনারা কেন বিভিন্ন দলগুলোকে খোলা রাখতে বলছেন না, যে যেখানে যাচাই বাছাই করে ভালো ভালো লোকদেরকে আপনাদের দলে ইনক্লুড করেন, তারা ভুল বুঝতে পেরে যদি আসতে চায়? নাকি আপনারা একেবারে দরজা লাগাই দিয়ে বলবো যে না না না, আমরা যে 30% লোকের প্রতিনিধিত্ব করি, এই 30%ই থাকবে? তাহলে তো যেই লাউ সেই কদু হয়ে যাবে। সাধারণ ক্ষমতায় অত কিছু আনতে হবে। আপনার আসিফ নজরুলের বিরুদ্ধে কমপ্লেন, পিনাকিদার, আসিফ নজরুল তার কমেন্ট, পিনাকিদার কমেন্ট আছে, সেখানে 10,000 লাইক পড়ছে। তার আসিফ নজরুল স্ট্যাটাসে একটা কমেন্ট দিছে পিনাকিদা, সেখানে 10,000 উপরে লাইক পড়ছে, কিন্তু ওখানে আসিফ নজরুল কোনো কমেন্ট দেয় নাই। এটা হলো অভিযোগ পিনাকিদার বুদ্ধি তারিফ করতে হয়, অনেক জ্ঞানী, কিন্তু উনি এটা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে বক্তব্য বলছে, এটাও সে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। আসিফ নজরুলের একটা সরকারের স্ট্যাটুটরি বডি, দায়িত্বে আছে, তার অনেক কাজ আছে। সে ওই ব্লগার ইউটিউবারদের যত মূল্যবান কথাই বলুক না, তাদের ওখানে কমেন্ট করতে গেলে, রিপ্লাই দিতে গেলে সম্ভব হবে না। কারণ অনেক সময় আপনারটাই রিপ্লাই দিলে আপনি খুশি হয়ে গেলেন, হট করে জায়গায় আরেকজন ইলিয়াস হোসেন লেখলো, তখন আসিফ নজরুল কমেন্ট দিল না, তখন সে মাইন্ড করবে। তা এরকম কমেন্ট দিতে দিতে তো আসিফ নজরুলের কাম শেষ। সোশ্যাল মিডিয়া খালি কমেন্টই দাও। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে আমার একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছিলাম, স্পর্শকাতর পোস্ট। তো ধরেন আমার বাবার মৃত্যুবার্ষিকী বা এরকম কোনো একটা, অন্য একটাও হতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে যারা যারা এখানে কমেন্ট দিচ্ছে, ইন্না লিল্লাহি বলে বা মাগফিরাত কামনা করি বলে, যাই বলুক, আমি সিদ্ধান্ত নিলাম যে প্রথমার্ধে আমি কাউকেই স্ট্যাটাস রিপ্লাইয়ের লাইক দিব না। কেন সিদ্ধান্ত নিলাম? এজন্যই যে আমি যদি লাইক দেওয়া শুরু করি, তারপরে এখানে যেহেতু আমার বাবার মৃত্যুবার্ষিকী স্ট্যাটাস, সেখানে জনগণ বন্ধু মহল কমেন্ট করেছে, আমি যদি লাইক দেওয়া শুরু করি, তাহলে আমি কাউকেই লাইক না দিলে সে মাইন্ড করবে। তাহলে 50টা কমেন্ট করছে, আমি 40টা কমেন্টের লাইক দিলাম আর 10টা দিলাম না। তাহলে ওই 10 জন মাইন্ড করবে যে কি ওটা জমিদার হয়ে গেছো, তোমার বাবা মারা গেছে, এবার এটা সুন্দর করে একটা কমেন্ট দিলাম আর তুমি সেখানে দেখলেই না। কিন্তু আমার যে আরও কাজ আছে, আমার যে আরও আইডি আছে, আমার যে আরও অফলাইন কাজ আছে, সবসময় তো থাকা যায় না। হয়তো আমি ওই 10 জনের কাছে বিরাট ভাজন হয়ে যাবো। সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে কারোর কোনো কমেন্টে আমি লাইক দেব না। এরকম কোনো কিছু টেকনিক্যাল কারণে আসিফ নজরুল পিনাকিদার কমেন্টে লাইক দেন নেই বা কমেন্ট দেন নেই, এটি বাস্তবতা বুঝতে হবে। এটাও যেমন পিনাকিদা বোঝেন নাই, তাকে বুঝিয়ে দিলাম। অনুরূপ আসিফ নজরুল ওই সূত্র ধরেই সেই কমেন্টটা দেননি। এই জন্য কাজের চাপে যখন উনি ব্যস্ত থাকেন, তার সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় প্রেস মিডিয়ার সঙ্গে আসা সম্ভব হয় না। মাঝে মাঝে উনি ফেসবুকে লাইভে এসে উনি অবস্থান পরিষ্কার করেন যে আমি আসলে এই ব্যাপার। এ নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে মাহমুদুর রহমানকে জেলে দেওয়া হয়েছে কেন, উনি পরে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে উনি সবাই আবেদন করেছেন, উনি আবেদন করেন নাই ইগো প্রবলেমের কারণে, যার কারণে আইন তার নিজস্ব গতিতে গিয়েছে। আসিফ নজরুলের প্রতি ভুল ধারণাটা ভেঙে গেছে, অনেকের খারাপ ধারণা হয়েছিল।
ভেঙে গেছে। কেউ কেউ বলছে যে রাষ্ট্র এটা করতে পারতো, যে রাষ্ট্র ত্যাগ স্বীকার করা একজন সাংবাদিক মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে, বা বিচারক বা বা রাষ্ট্রের উপদেষ্টা যে কেউ ডেকে নিয়ে, বা সিনিয়র সিটিজেন বা সিনিয়র অ্যাডভোকেট ডেকে নিয়ে চা খাওয়াতে পারতেন এবং বলতে পারতেন যে আপনি কিছু মনে করবেন না, আপনি অবশ্যই জামিন পাবেন, যেহেতু আপনার রায় হয়ে যাওয়ার কোনো মামলা, আপনি একটু আবেদনপত্রের সাইনটা করে দেন, আমরা লিখে দিছি, একটু কষ্ট করে প্লিজ, আপনাকে কষ্ট দিচ্ছি। আমারও বিশ্বাস মাহমুদুর রহমান সেটাতে সাইন করতেন, যেহেতু তার স্ত্রীও সাইন করেছে। জাজেদিনের প্রবীণ নেতা, প্রবীণ সাংবাদিক শফিক রহমান করেছেন সাইন, মাহমুদুর রহমানও করতেন। বরং মাহমুদুর রহমান যেমন জিদ ধরে উনি আবেদনের সাইন করেননি, সরকারের প্রশাসন থেকেও, সরকারের উপদেষ্টা মহল থেকেও বা বিচার বিভাগ থেকেও কেউ স্বপ্রণোদিত হয়ে তাকে সাইনটা করিয়ে নিতে পারেননি। তারপরে আমাদের যে ম্যাচুরিটি লেভেল, কি উপদেষ্টা, কি সাংবাদিক, কি বিচার বিভাগ, সব লেভেল থেকেই বলছি, বাকি আমাদের ম্যাচুরিটি লেভেল অত বেশি উন্নত না। আজকে দেখেন, ক্ষমতা থাকা অবস্থায় বুশের গায়ে যে জুতা মারেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বুশের গায়ে যে জুতা ছুঁড়ে মেরেছিল, খোঁজ নিয়ে দেখেন তাকে কি পরে ছেড়ে দেওয়া হয়নি? তাহলে আমরা যে বলি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের আখড়া, তা গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে ডাকে না কি কারণে? গণতান্ত্রিক অধিকার হচ্ছে সমালোচনা করা যায়। যেখানে ট্রাম্পের ক্ষমতা থাকা অবস্থায় তার মূর্তি বানিয়ে, সে মূর্তি মানুষ রাস্তায় ধাক্কাধাক্কি করছে কত, সেখানে এই সমালোচনাটা করা যায়। বাংলাদেশে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সরাসরি তার চাকরি দেয়, তার ওএসডি, তার আদালতে ডাকো, তার অপমান করা হবে। আরে বাবা, এটাই তো প্র্যাকটিস, গণতন্ত্রের প্র্যাকটিস। আমিও বলতে পারি যে এই সরকারের বৈধতা নাই, কেমনে এসে তখন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকারই ছিল না, কে দায়িত্বে ছিল, সে কীভাবে আসছে, কোন সংবিধানের কোন অধ্যায়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি কেন বলি না, আমি জানি যে পরিবর্তিত পরিস্থিতিতে একটা ছাত্র জনতার আন্দোলনের বা জনসাধারণের আন্দোলনের ফসল হিসেবে সরকারটা এসেছে। সরকার হাঁটি পাক করে আসে নাই, ছাত্ররা তার প্রধান উপদেষ্টার নাম প্রস্তাব করেছে। যদিও পিছনের খবর বা কাপড়ের নিচের খবর আমরা জানি না, কাপড় বলতে আপনারা খারাপভাবে নেবেন না, পর্দার আড়ালে আর কি, পর্দার আড়ালের খবর আমরা জানি না। তবে কেউ কেউ বলছে যে এটা মাস্টার মাইন্ড, অনেক কথা আসছে, কিন্তু আসলে কথাবার্তা হিসাব করে বলতে হবে। আজকে আমার লাইভ অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি এখানে পাঠক সংকট আছে, শ্রোতা সংকট, কারণ আমি যখন আন্দোলন সংগ্রাম করতে করতে, রাজনীতি করতে করতে আমার যখন চুল সব সাদা হয়ে যাবে, আমি হয়তো কোনো দিন স্বীকৃতি পাবো, তখন ওই পুরনো বন্ধুগুলো যারা চুপচাপ থাকতো আর কি, কমেন্ট শেয়ার লাইক দিত না, পুরনো বন্ধু বা আমার যারা রিলেটিভস আত্মীয় স্বজন আছে, যারা কখনোই আমাকে কোনো দিনও আমার কোনো লাইভে বা স্ট্যাটাসে কমেন্ট লাইক দিত না, বরং এমন কিছু আমার রিলেটিভস আছে, আত্মীয় আছে, যে যখন আমি কোনো লাইভে আসি তখন প্রথমে হয়তো 1-2টা ভিউ আছে, পরে প্রথমে স্ক্রিনশট আমার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। আমার একটা খুবই রিলেটিভ, মামাতো বোন, খুবই ভালো সম্পর্ক, সে কী করেছে, আমার লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে, ওই মামাতো বোনের বাবা আবার আওয়ামী লীগ করতো, এটা হতেই পারে, কিন্তু তার মধ্যে একটা পার্টিসিজম থাকতে পারে, সবাই তো সব পছন্দ করবে না, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কিন্তু সে আমার লাইভ করার সঙ্গে সঙ্গে আমার লাইভের স্ক্রিনশট আমার স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছে। দেখেন এখানে কেউ নাই, 2জন দেখা যাচ্ছে, একজন আমি আর একজন বোধহয় আপনি। তা আমি এই যে
মানে সমালোচনা এটা করতেই পারে, মনে কষ্ট হয়তো পেতে পারে যে আহারে আমার ভাই এত কথা বলতেছে, কেউ লাইক দিচ্ছে না বা ভিউ নাই, এটা মনের দুঃখ থেকেই বলতে পারে। কিন্তু তা আবার হয়তো খুশি হতো যখন ওরা হাজার হাজার ভিউ হয়তো, লাইক করতো, তারা হয়তো খুশি হতো। এই জন্য আমি তার প্রতি কোনো অখুশি না, বিরক্ত না। আমাকে ফেসবুকে যারা বাজে বাজে কমেন্ট দেন, এমনি আত্মীয় স্বজনের বাইরের লোক কেউ যদি দেন, আমি তাকে কখনো প্রতি উত্তর করি না। মাঝে মাঝে দু একজনকে আনফ্রেন্ড করে ব্লক করি ঠিকই, বিরক্ত হয়ে। কিছুদিন পরে তাকে আবার ব্লকটা মুক্ত করে দেই, এটাই হচ্ছে আমার ধর্ম। এই জন্য প্রথম দিক যখন ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি সমালোচনা করুন, আমাকে সমালোচনা করুন, আমার কাছে এটা ভালো লেগেছিল। পরবর্তী কার্যক্রমগুলো মানে কিছুটা স্বৈরতন্ত্রের স্টাইল হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখা দরকার। যে একজন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে তার চাকরি শুদ্ধ খায় ফেলবেন, সে সরকারি চাকরিজীবী, তাকে বোঝানো দরকার ছিল। তার কাছে বিতর্ক হতে পারত, তাকে সামারি পাঠানো যেত যে এটার গুরুত্ব কেমন, এটা সরকারটা নিশ্চয়ই বৈধ। এবং সেই সাথে সাথে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, 24কে অন্তরে গাঁথতে গিয়ে, চব্বিশকে শ্রদ্ধা করতে গিয়ে আপনারা কিন্তু কেউ 71কে অস্বীকার করবেন না। মানে 24-এর থেকে 71-এর থেকে 24কে বড় করে দেখার সুযোগ নেই। 71 এটা দেশ স্বাধীন হয়েছে, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশটাকে রক্ষা করা হয়েছে, সেটার গুরুত্ব অপরিসীম, মাথায় রাখতে হবে। সেই সাথে 24-এর গুরুত্ব অনেক বেশি জাস্টিফাইড, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই 24কে হাইলাইট করতে গিয়ে যদি আপনারা 71কে ইগনোর করেন, তিরস্কার করেন, অস্বীকার করেন, তাহলে সেটা হবে আপনাদের ভুল সিদ্ধান্ত। আজকে আর বেশি কথা বলবো না। সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী 6 অক্টোবর গ্রেপ্তার পর আজ তিনি মুক্তি পেয়েছেন। জেনে বলছেন আমার কি, যে আইন অবশ্য কারোর জন্য ছোটো, কারোর জন্য খাটো, সবাইকে সব মতো যতটুকু চাপতে পারেন, ধরতে পারে আইন, নিজের বলে পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন। এগুলো অনেক 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 বিষয় রয়ে গেছে। অতীত ইতিহাস পর্যালোচনা করে শাস্তি দিতে হবে অবশ্যই। যদি কেউ দুর্নীতিবাজ থাকে, অন্যায় বিচার করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আপনারা জানেন হয়তো যে আমি গত দিন সারা বাংলাদেশ থেকে আসা কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে ওরা মানববন্ধন করেছিল। আমি সেখানে কথা বলেছি সবার সাথে, তাও 40 জনের উপরে হবে সাক্ষাৎকার নিয়েছি। আমি এর মধ্যে অনেককেই পেয়েছি তারা বিএনপিপন্থী, ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে, অনেক বৃদ্ধ লোকেরাও ওখানে আহাজারি করেছে। সেজন্য আমি মনে করি যে ঢালাওভাবে আমি ওখানে আমার বক্তব্য তুলে ধরেছি, ঢালাওভাবে এইভাবে নির্বাচিত প্রতিনিধিদেরকে ক্যালসেল না করে দেখে যেগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে সেসব 10 to 20% বা 30% সেগুলো করা যেতে পারত। সরকারের সমালোচনা করার অধিকার সংবিধান দিয়েছে আমাদের। সংবিধানের আলোকে যেহেতু এখন রাত, আমি আমার পরিবারের সঙ্গে আলাদা কোনো ব্যবস্থায় আমি আর লাইভে আসিনি, লাইট অফ করে কিছু কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা আবার ভুল বুঝবেন না। সামনে পূজা, হিন্দু সম্প্রদায়ের আনন্দের দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এবার খুব ভালো হবে, এখানে নিরাপত্তা আছে। সেই সঙ্গে পদার্থবিজ্ঞানে 2জন নোবেল পুরস্কার পেয়েছেন 2 বিজ্ঞানী। সেই খবর দিয়ে আজকে আমি শেষ করছি। যেহেতু নোবেলের কথা আসলো, যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যিনি প্রধান উপদেষ্টা উনি নোবেল বিজয়ী, তাই পদার্থবিজ্ঞানের নোবেল 2 বিজ্ঞানী পেয়েছে, সেই খবরটা দিয়েই আমি শেষ করছি। তাদের পরিচয় হচ্ছে মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। তারা মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে
আর্টিফিশিয়াল নিউরন নেটওয়ার্ক ডিজাইন করে এই পুরস্কার লাভ করেছেন। তো বাংলাদেশের পিছিয়ে পড়ার ইতিহাস আছে। এই যে উদ্ভাবনী ক্ষমতায় বাংলাদেশ প্রতি বছর পিছিয়ে যাচ্ছে। উদ্ভাবনী আবিষ্কার, উদ্ভাবনী আর নোবেল পুরস্কারগুলো নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, নিচ্ছে কানাডা। আমি মনে করি বাংলাদেশের মানুষকে আরও বেশি গবেষণায় লিপ্ত হতে হবে, শিক্ষা দীক্ষায় আরও বেশি শক্তিশালী হতে হবে, আরও বেশি ধৈর্যশীল হতে হবে, সরকার থেকে আরম্ভ করে সর্বস্তরে আরও বেশি সহনশীল হতে হবে এবং আরও বেশি কৌশলী হতে হবে। এই সরকার ফেল করলে আমাদের সমস্যা হবে। একটা গণতান্ত্রিক ধারাবাহিকতার দিকে দেশ যাচ্ছিল, সেটা ব্যাহত হবে। তাই এই সরকার যেন ব্যর্থ না হয়, আপনারা তাকে সমর্থন করুন। এবং এই সরকার যে একটা টাইম ফ্রেম দিয়েছেন, তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিলেন যে একটা 6 সংস্কারকের মতামত নেবেন 3 মাসের মধ্যে, তারপর রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। তার আগেই তারা বসেছেন রাজনৈতিক দল বসে। যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান রাজনৈতিক দল বলা হয়েছিল, প্রধান রাজনৈতিক দল বলতে আমরা সাংবিধানিক কোনো সংজ্ঞা পাইনি, যার কারণে আমি লাইভে এসে প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম সর্বস্তরের সকল রাজনৈতিক দলের সঙ্গে বসা উচিত। সেটা হতে পারতো বড় একটা চিনমৈত্রী হলের মতো, এরকম সমস্ত রাজনৈতিক দল, যদি 200 রাজনৈতিক দলও থাকে, 200 জনই দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহকারে বসা দরকার ছিল। এবং আরও বেশি ইভেন্ট ম্যানেজমেন্ট সুন্দর সিস্টেমের মাধ্যমে সেটা করা সম্ভব হতো। এটা সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে সরকার। তারা কিছু রাজনৈতিক দলের সাথে মতামত নিয়েছেন, কথা বলেছেন, যাদের কারণ নিবন্ধন আছে, কারণ নাই, সেই ক্রাইটেরিয়া দেখা হয় নাই। তারা মনে করেন যে আসলে কাগজের পত্রিকায় যাদের নাম ছাপা হয় তারাই বুঝে দেশের রাজনীতি করে। আমরা সবাই মনে হয় ওই আফতাবনগরের পিছনে খালের পাশে যে মাঠটা আছে, ওখানে কিছু লম্বা লম্বা ঘাস হয়। তাদের ধারণা যে আমরা গ্রিন পার্টি বা আরও অন্য যে রেড পার্টি আছে আর অন্য যারা আছে, তাদের ধারণা যে আমরা নিশ্চয়ই বিকেল হলে ওইখানে বড় লম্বা কাস্তে নিয়ে শুধু ঘাস কাটি আর গরুরে খাওয়াই। এটা তাদের ভুল ধারণা। বাংলাদেশে আরও রাজনৈতিক দল আছে, তারা সাইজে ছোট হতে পারে, মনের দিক দিয়ে কোনো অংশে ছোট নয়, চিন্তার দিক দিয়ে, গবেষণার দিক দিয়ে কোনো অংশেই ছোট নয়। কাউকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই। তাই ফার্দার আমি এই সরকারকে হুঁশিয়ার করতে চাই, ধমক দিতে চাই। এবং এটা আবদারের মতো ধমক। এটা বাবা ছেলের মধ্যে যে সম্পর্ক, এমন সম্পর্ক হতে পারে। এটা একটা আবদারের ধমক যে ফার্দার এরকম ভুল করবেন না, সব রাজনৈতিক দলের সঙ্গে বসার চেষ্টা করবেন। এতে আপনারা সমৃদ্ধ হবেন, আপনারা ফকির হবেন না। এদেশে বুদ্ধিজীবী কে আর বুদ্ধিজীবী কে না, এটা চিনতে হলেও বুদ্ধিজীবী হতে হয় না, কমন সেন্স থাকতে হয়। রাত্রি করে আর শব্দ বোমা মারব না। সবাই ভালো থাকবেন। আমি রাজু আহমেদ খান, কেউ বলে গরিবের রাজু, গ্রিন পার্টির চেয়ারম্যান, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।